পাকিস্তানের দিকে যখন আমরা তাকাই তখন বিশাল একটা ভূখণ্ড চোখে পড়ে। দেশটির মোট আয়তনের প্রায় ৪৪%, অথচ জনসংখ্যা মাত্র ৫%। এই জায়গার নামই বলুচিস্তান। একদিকে রুক্ষ পাহাড়, মরুভূমির বন্য সৌন্দর্য, অন্যদিকে মাটির নিচে সোনা, তামা, প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার। কিন্তু প্রশ্নটা হলো, এত সম্পদ থাকার পরেও কেন এই অঞ্চলটা দশকের পর দশক ধরে অশান্ত? আসুন এই বিশ্লেষণে বেলুচিস্তানের জটিল রাজনীতির গভীরে প্রবেশ করি, আর এই অস্থিরতার আসল কারণটা খোঁজার চেষ্টা করি। এটাই তো আসল ধাঁধা, তাই না? একদিকে প্রকৃতি যেন সব উজাড় করে দিয়েছে, আর অন্যদিকে স্বাধীনতার পর থেকেই চলছে সংঘাত, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আর মানবাধিকার লঙ্ঘনের মতো মারাত্মক সব অভিযোগ। এই যে একটা চরম বৈপরীত্য, এর পেছনের আসল কারণটা কি? চলুন এই উত্তর খোঁজার যাত্রায় একসাথেই এগিয়ে যাই। হ্যাঁ, ঠিকই দেখছেন। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেকই হল এই বিশাল রুক্ষ প্রদেশ বলুচিস্তান। আয়তনের দিক থেকে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। কিন্তু অবাক করার মতো ব্যাপার হল, এত বড় একটা জায়গায় পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র ৫% মানুষ বাস করে। এই বিশাল আয়তন আর এত কম জনসংখ্যার বৈষম্যই কিন্তু এখানকার সমস্যাগুলোকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আচ্ছা, এই জটিল সংঘাতটাকে সহজভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে আলোচনাটা সারব। প্রথমে দেখব এই অঞ্চলের অদ্ভুত বৈপরীত্যগুলো, তারপর জানব কিভাবে আশীর্বাদের সম্পদই অভিশাপ হয়ে দাঁড়ালো। এরপর দেখব চীনের প্রবেশ কিভাবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। শুনব নিখোঁজ মানুষদের জন্য ওঠা কান্নার কথা, বুঝব এর পেছনের ভূ রাজনৈতিক সমীকরণ, আর সবশেষে এর অমীমাংসিত ভবিষ্যৎ নিয়ে ভাবব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, বৈপরীত্যের ভূমি। যেমনটা শুরুতেই বলছিলাম, একদিকে অপার সম্ভাবনা আর অন্যদিকে সীমাহীন হতাশা। এই দুটোর মধ্যেই যেন বেলুচিস্তানের আসল পরিচয়টা লুকিয়ে আছে। এখন যেটা সত্যিই খুব ইন্টারেস্টিং সেটা হলো কিভাবে বেলুচিস্তানের আশীর্বাদী তার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ালো। এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে থাকা বিপুল সম্পদই যেন এর সব দুঃখের মূল কারণ হয়ে গেছে। গল্পটা শুরু হয় ১৯৫২ সালে। তখন সুইগ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর দশক ধরে সেই গ্যাস দিয়ে চলেছে করাচি, লাহোর সহ পাকিস্তানের বড় বড় শহর আর কলকারখানা। কিন্তু সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? যে মাটির নিচ থেকে এই গ্যাস উঠছে, সেখানকার অনেক গ্রামেই আজও গ্যাস পৌঁছায়নি। আর এই স্লাইডটা ব্যাপারটা দারুণভাবে তুলে ধরে। একবার ভাবুন তো, বালুচিস্তানের গ্যাস দিয়ে লাহোরের আধুনিক রান্নাঘরে ঝকঝকে চুলা জ্বলছে, আর সেই বালুচিস্তানেরই কোনো এক গ্রামে একজন মা আজও মাটি চুলায় ফুদিয়ে রান্না করছেন। এই একটা ছবি যেন দশকের পর দশক ধরে চলা বঞ্চনার পুরো গল্পটা এক নিমিষে বলে দেয়। আর ঠিক এই বঞ্চনার অনুভূতি থেকেই জন্ম নিয়েছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বীজ। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, তাদের সম্পদ ব্যবহার করে ইসলামাবাদ আর পাঞ্জাব সমৃদ্ধ হচ্ছে, অথচ বালুচরা বরাবরই উপেক্ষিত। শুধু তাই নয়, পাকিস্তানের সাক্ষরতার হারও এখানেই সবচাইতে কম। এই বঞ্চনার অনুভূতি বারবার সশস্ত্র বিদ্রোহের জন্ম দিয়েছে। চলুন এবার পরের ধাপে যাই, দেখি কিভাবে এই পুরনো সংঘাতে একটা নতুন এবং অত্যন্ত শক্তিশালী মাত্রা যোগ হয়েছে। আর সেই নতুন মাত্রাটা হলো চীন আর তার বিশাল এক প্রজেক্ট, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, বা সংক্ষেপে সিপেক। সিপেক নামটা শুনতে ভারী হলেও ব্যাপারটা আসলে খুব সহজ। এটার চীনের একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। এর অধীনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পাকিস্তানের ভেতর দিয়ে রাস্তা, বন্দর আর ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে। এর মূল লক্ষ্য একটাই, চীনের পশ্চিম অংশ থেকে আরব সাগর পর্যন্ত একটা সরাসরি পথ তৈরি করা। আর এই বিশাল প্রকল্পের একেবারে হার্ট বা কেন্দ্রবিন্দুতে আছে বেলুচিস্তানের গোয়াদার বন্দর। এই গভীর সমুদ্র বন্দরটা চীনের জন্য স্ট্র্যাটেজিক্যালি এতটাই গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে তারা সরাসরি আরব সাগরে প্রবেশের সুযোগ পাবে। এটা বিশ্ব বাণিজ্যে তাদের অবস্থানকে আরও অনেক শক্তিশালী করে তুলবে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সিপেক নিয়ে জড়িত তিনটে প্রধান পক্ষের আশা আর ভয়কে এক জায়গায় নিয়ে এসেছে। দেখুন, চীন চায় আরব সাগরে কৌশলগত দখল, কিন্তু তাদের ভয় এই অঞ্চলের অস্থিরতা নিয়ে। পাকিস্তান সিপেককে দেখছে দেশের অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি হিসেবে, কিন্তু তাদের ভয় বিচ্ছিন্নতাবাদ রাষ্ট্রকে দুর্বল করে দেবে। আর ওদিকে বালুচ জাতীয়তাবাদীরা ভয় পাচ্ছে যে এই উন্নয়নের জোয়ারে তাদের সম্পদ আরও বেশি করে শোষিত হবে, আর বাইরের লোকজনের ভিড়ে তারা নিজেদের ভূমিতেই সংখ্যালঘু হয়ে পড়বে। অর্থনীতি আর ভূ রাজনীতির আলোচনার পর এবার আমরা এই সংকটের সবচেয়ে মানবিক, সবচেয়ে যন্ত্রণার দিকটার দিকে নজর দেব,
এটা হলো নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের গল্প আর তাদের পরিবারের না শেষ হওয়া কান্নার গল্প। ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা জোরপূর্বক গুম এই শব্দটা বলুচিস্তানের বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবাধিকার সংকটের প্রতিশব্দ হয়ে উঠেছে। অভিযোগ আছে যে গত 2 দশকে হাজার হাজার বালুচ ছাত্র, অ্যাক্টিভিস্ট আর রাজনৈতিক নেতাকে বিভিন্ন সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকেই আর তখনও ফিরে আসেননি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই মাহারাং বালুচের মতো তরুণ নারী নেত্রীদের উত্থান হয়েছে। তাদের নেতৃত্বে নিখোঁজদের পরিবারগুলো, বিশেষ করে নারীরা, ইসলামাবাদ পর্যন্ত শত শত কিলোমিটার লং মার্চ করেছেন। তাদের বার্তাটা খুব পরিষ্কার, এই লড়াই এখন আর শুধু গ্যাস বা খনিজ সম্পদের অধিকারের জন্য নয়, এটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে পরিণত হয়েছে। আর তাদের এই অহিংস প্রতিবাদের ফলেই বেলুচিস্তানের এই মানবিক সংকট এখন আর শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার হয়ে নেই। এটা বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলোর নজর কেড়েছে এবং একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। চলুন এবার ছবিটাকে আরও বড় করে দেখি। বেলুচিস্তানের এই সংঘাত কেবল পাকিস্তানের ভেতরের ব্যাপার নয়, এটা এখন আঞ্চলিক আর বৈশ্বিক শক্তিগুলোর জন্য একটা স্ট্র্যাটেজিক দাবার বোর্ডে পরিণত হয়েছে, যেখানে সবাই নিজের চাল দিতে ব্যস্ত। এই বিষয়ে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী কথা শোনা যায়। পাকিস্তান সরকার সবসময় দাবি করে আসছে যে বেলুচিস্তানের অস্থিরতার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থার আর আফগানিস্তানের মদদ রয়েছে। অন্যদিকে বালুচ জাতীয়তাবাদীরা জোর দিয়ে বলে যে এটা কোনো বিদেশি চক্রান্ত নয়, বরং এটা তাদের ওপর চলা দশকের পর দশক নিপীড়নের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত সংগ্রাম। তাহলে এই ভূ-রাজনৈতিক দাবার বোর্ডের প্রধান খেলোয়াড় কারা কারা? অবশ্যই পাকিস্তান আর চীন। তাদের সাথে আছে ভারত, আর পরোক্ষভাবে জড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আর আফগানিস্তানও। এই অঞ্চলের স্থিতিশীলতা বা অস্থিরতা প্রত্যেকটা বিষয়েই এই দেশগুলোর নিজস্ব স্ট্র্যাটেজিক স্বার্থ জড়িত। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এত ইতিহাস, এত সংঘাত আর এত জটিলতার পর প্রশ্ন একটাই, বেলুচিস্তানের ভবিষ্যৎ কি? এই দীর্ঘস্থায়ী সংকটের কি আদৌ কোনো সমাধান আছে? তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র শক্তি প্রয়োগ করে কি একটা জনগোষ্ঠীর অধিকারের দাবিকে চিলতরে দমিয়ে রাখা সম্ভব? নাকি আজকের এই পরিস্থিতি আসলে ইসলামাবাদে বসে থাকা নীতি নির্ধারকদের কয়েক দশকের ভুল নীতিরই এক অবশ্যম্ভাবী ফল? আর সবশেষে এই একটা প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দেয়, গোয়াদার বন্দর আর সিপেক কি সত্যি বেলুচিস্তানের জন্য সমৃদ্ধি বয়ে আনবে, নাকি এটা এই অঞ্চলের সংঘাতের আগুনকে আরও উস্কে দিয়ে একে আরও দীর্ঘস্থায়ী করবে? উত্তরটা হয়তো সময়ের কাছেই তোলা রইল।